নমস্কার, দেবাশিস সাহা। আনএকাডেমির পক্ষ থেকে আমি এসেছি হিস্ট্রি অপশনালের ক্লাস করতে। ক্লিয়ার? আমি এখানে হিস্ট্রি অপশনাল এবং ডাব্লিউবিসিএস এর প্রিলি প্লাস মেইন আমি দুটো ক্লাসে এখানে করছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা খুব ভালো করে খেয়াল করবেন। এখানে নতুন নতুন টপিকগুলো ধরে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড সেগুলো আমি করছি। আজকে অপশনালের সাবজেক্ট এর বিষয়বস্তু হচ্ছে আমাদের মেডিয়েভেল ইন্ডিয়া, এবং মেডিয়েভেল ইন্ডিয়াতে আজকে আমি একটু মোগলের হিস্ট্রি পড়াবো এবং মোগলের হিস্ট্রির একটা আনসার কিভাবে তৈরি করতে হয় তার একটা আমি রিদিম দেখাবো এবং সেই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করবো। ক্লিয়ার? তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি, আপনারা একটু ভালো করে দেখুন। দেখুন, আমি দেবাশিস সাহা। আমার কোড হচ্ছে DSSR, এবং এখান থেকে 10% আপনারা ডিসকাউন্ট পাবেন যদি DSSR এই কোডটা দিয়ে আপনারা ভর্তি হন। ক্লিয়ার? আবার এখানে একটু বলে রাখি, আপনারা যদি এখানে বেশি আপনার ভিউয়ার্স থাকে, মানে আপনি বেশি ক্লাস দেখে থাকেন, আপনার যদি কিছু প্লাস পয়েন্ট জমে, পয়েন্টগুলো জমলে আপনি কিন্তু 10%-এর বেশি ডিসকাউন্ট পেতে পারবেন। ক্লিয়ার? মনে থাকে যেন আপনাদের DSSR এই নামটা দিয়ে এই কোডটা ইউজ করে পুরোটাই ক্যাপিটালে 10% ডিসকাউন্ট নিয়ে আপনারা ভর্তি হয়ে যান। ক্লিয়ার? এবারে আমি আরেকটু বলে দিই, এখানে ভালো করে দেখুন। এই যে দেবাশিস সাহা লেখা রয়েছে এখানটাতে, এবং আমার একটা বই আছে ডাব্লিউবিসিএস এর অপশনালের জন্য। বইটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাবে, কারণ খুব লিমিটেড আর কয়েকটা বই বেঁচে রয়েছে এখন। অপশনালের হিস্ট্রি পুরোপুরি আমাদের বাংলা ভার্সনে লেখা হয়েছে, কোয়েশ্চেন্স ইংলিশ ভার্সনে লেখা রয়েছে, এবং ঠিক বিগত বছরের প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আমাদের এখানে আনসার লেখা আছে। আপনারা দেখতে পারেন, খুব আপনাদের উপকার হবে। এবং আবারও বলি যে অপশনালের ক্লাস, আপনারা প্লাস ক্লাসের জন্য ভর্তি হন। আমাদের সন্ধ্যে সকাল 10টা থেকে 11:30 অবধি থাকছে। আর প্লাস ক্লাসের আমাদের সন্ধ্যে 7টা থেকে 8:30 থাকছে প্রিলিমসের ক্লাস। আর দুটো থেকে 3:30 থাকছে আমার অপশনাল এই মেনের ক্লাস। ক্লিয়ার? আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা আরেকবার ভালো করে দেখে নিতে পারেন। হিস্ট্রি অপশনালে দেখে নিন, বিষয়বস্তু এখানটা দেওয়া আছে, এবং বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে আপনাদের আমি এটাও দেখিয়ে দিই যে এখানটায় টাইম হচ্ছে 10টা থেকে 11:30। এটা 3/9/2020 থেকে শুরু হয়েছে, 7/12/2020 পর্যন্ত। কিন্তু এটা আমি বলে দিচ্ছি, এই ক্লাসটা আরেকটু থাকবে। হলো? এভরি মন্ডে অ্যান্ড থার্সডে এই ক্লাসটা চলবে। ক্লিয়ার? আমাদের সকাল 10টা থেকে 11:30 আমাদের এটা। আর ডিসেম্বরের 7 তারিখ নয়, আর একটু বেশি সময় ধরে এই ক্লাসটা চলবে। ক্লিয়ার? দেখুন এখানটা সবই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন, ইউনিফিকেশন অফ ইটালি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোল্ড ওয়ার, সব এখানটায় রয়েছে। আপনারা দেখে নিন। হলো ব্রিটিশ এক্সপেনশন অফ ইন্ডিয়া, 1857 রিভোল্ট, ওয়েস্টার্ন এডুকেশন, মডার্ন অ্যান্ড এক্সট্রিমিস্ট, এজ অফ গান্ধী ফ্রম এনসিএন টু কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে QIM, আর এনসিএন মানে নন কোঅপারেশন মুভমেন্ট। হলো পার্টিশন অফ ইন্ডিয়া রয়েছে, এজ অফ বলছে জওহরলাল নেহেরু ফ্রম 1947 to 1964, এখানটা সবই রয়েছে। আরব ইনভেশন অফ ইন্ডিয়া, দিল্লি সুলতানের, হিস্ট্রি অফ মুঘল, বিজয়নগর বামনি, বখতিয়ান সুফি, এগুলো মেডিয়েভেলের মধ্যে আমাদের পড়ানো হবে। সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক এজ অ্যান্ড মৌরিয়া, কুষাণ গুপ্তা অ্যান্ড সাউথ ইন্ডিয়া, সবই পড়ানো হবে। এগুলো আমাদের একটা ডেমনস্ট্রেশনের জিনিস দেওয়া হয়েছে, আমি এগুলো দেখালাম আপনাদের। এই ক্লাসগুলো আমি এখানে করছি আপনাদের ইউটিউব চ্যানেলে। এবার আমাদের কথা হচ্ছে, ইউটিউব চ্যানেলে আমরা মাসে 4টের মতো ক্লাস পাচ্ছি। আপনারা নিশ্চয়ই 4টে করে অপশনালের ক্লাস দেখতে পাবেন, কিন্তু এখানে আমাদের উইকলি দুদিন করে ক্লাস হয়, 1.5 hour করে। সেই জন্য আমরা বলছি আপনাদেরকে যে আপনারা প্লাস ক্লাসে ভর্তি হয়ে যান, এবং প্লাস ক্লাসে ভর্তি হয়ে পুরোপুরি আমাদের এই ডব্লিউবিসিএস এর সব ধরনের ক্লাসে আপনারা সুযোগটা পান। এটার উদ্দেশ্যে আমার বলা। যাই হোক, আমি একটু মেনের ক্লাস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। গাইড টু ক্লাস, হিস্ট্রি অপশনাল। গাইড টু ক্লাস ক্লাসটা আপনারা দেখে নিন একটুখানি। এখানে আনএকাডেমির পক্ষ থেকে আমাদের যারা যারা সাবস্ক্রাইব করলে কি কি সুবিধা পাচ্ছেন আপনারা, সেখানে সব দেওয়া আছে। এখানে দেখুন, আগে যেভাবে চেয়ার টেবিলে বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া হতো, সেই সিস্টেমটা একদম পুরোপুরি চলে গেল কোথায়,
আমাদের পুরোপুরি একদম স্লাইড অনুযায়ী এরকম পড়ানো শুরু হলো। ক্লিয়ার? দেখে নিন। হোয়াট ইজ নিউ, নতুন নতুন কি জিনিসগুলো এলো এখানে দেখানো হলো। কুইজ, ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ এখানে সবসময় হয়। সেলফ অ্যানালিসিস করা হয় লিডার বোর্ড দিয়ে আমরা দেখাই যে একজন স্টুডেন্ট ঠিক তার কতখানি সে রাইট অ্যান্সার করলো, কতখানি সে ভুল অ্যান্সার করলো দেখতে পাই। ডুয়েল এডুকেটর ক্লাসেস টু গেট দ্য বেস্ট অফ বোথ মাইন্ডস, যে দুজনে এক সাবজেক্টের হতে পারে বা অন্য সাবজেক্ট হতে পারে, তারা একসঙ্গে ক্লাস করবে, যেটা আপনাদের পক্ষে খুবই মানে কি বলবো উপকারী, মানে খুব উপকৃত হবেন আপনারা। এবং দেখুন কিভাবে টেকনোলজির সাহায্যে আমাদের স্যার অরূপ চক্রবর্তী স্যার ফিজিক্সে দেখাচ্ছেন, কিভাবে আমাদের সব বোঝাচ্ছেন। হুম, ওয়াটার আইস কিভাবে বোঝাচ্ছে দেখুন একবার। তারপরে এখানটা দেখুন পোলস চ্যাট কিভাবে এখানটায় সেলফ অ্যানালিসিস করাচ্ছে, তার একটা ক্লাস এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন আমি রয়েছি, এখানটা জয়তু স্যার রয়েছেন জিওগ্রাফি। আমরা কিভাবে ইন্টারপ্রেট করছি যে আমাদের জিওগ্রাফি আর হিস্ট্রি দিয়ে, বেঙ্গলের হিস্ট্রি আমি পড়াচ্ছি, উনি বেঙ্গলের আমাদের জিওগ্রাফি বোঝাচ্ছেন, দুটোর একটা মেলবন্ধন। সাবজেক্ট, যে যারা যারা টিচার রয়েছে তাদের একটা লম্বা লিস্ট এখানে রয়েছে। যেমন ধরুন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা, পূর্ণচন্দ্র মজুমদার, সায়ন্তন চন্দ্র, সুজয় কুমার দাস, তাপস খান, বিট্টু দত্ত, কুন্তল মাহিন্দার, এরা হচ্ছে সবাই রয়েছেন কিসে, ম্যাথের টিচার হিসেবে, তাই তো। রিজনিং এ রয়েছেন সৌভিক দাস, নিলয় পাল, ডিএনডি স্যার, ধীরেন্দ্রনাথ দত্ত স্যার, আমাদের পবন কৃষ্ণ সাহা স্যার, রজত ঘোষ, ঠিক আছে, আমাদের সব্যসাচী মজুমদার, এরা সব রয়েছেন হচ্ছে আমাদের কিসে, রিজনিং এ রয়েছেন। ফিজিক্সে রয়েছেন অরূপ চক্রবর্তী, শুভজিৎ পোদ্দার, অর্ণব পান্ডা, সৌরকান্তি রয়, তাই যেটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়াচ্ছেন। বায়োলজি দীপক গিরি, দেবজ্যোতি চক্রবর্তী, পটমঞ্জলি বেড়া এবং পিনাকি চৌধুরী, এরা রয়েছেন চারজন বায়োলজি টিচার। হিস্ট্রিতে রয়েছেন সৌমেন রায়, সুভাষিস ভট্টাচার্য, দেবাশিস সাহা, রাবেয়া জানা খান, কুলুমি গাঙ্গুলি, রমিলা মজুমদার। জিওগ্রাফিতে রয়েছেন জয়দু কুলে স্যার, অরিত্র দে আছেন, সোমনাথ বাড়ুই রয়েছেন এবং আলমিন রেহমানও রয়েছেন। পলিটি রয়েছেন সব্যসাচী সাহা রয়েছেন, রাহুল চক্রবর্তী রয়েছেন, অরিজিৎ বসু চৌধুরী রয়েছেন, বিভ্রাংশু মহাপাত্র রয়েছেন। ইংলিশে রয়েছেন সুশোভন রয় স্যার, শান্তনু ঘোষ, জয়নারায়ণ কুণ্ডু স্যার, পার্থপ্রতিম রয়, প্রসেনজিৎ সাহা, প্রতীক পাল, প্রতীক ভট্টাচার্য, সায়ন্তন ভট্টাচার্য, অরিন্দম মণ্ডল, এরা সবাই রয়েছেন। বেঙ্গলিতে রয়েছেন সুনীল কুমার স্যার, শাহ সরকার স্যার, সহেলী বসু স্যার, গণেশ পাল স্যার, প্রকাশ মুখার্জি, দেবশ্রী চ্যাটার্জি এবং রাজীব দাস রয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স। অপরেশ কর, শাশ্বতী চট্টোপাধ্যায়, সুশ্রুত চৌধুরী, অঙ্কিতা পোদ্দার, এরা সবাই রয়েছেন হচ্ছে ইকোনমিক্স। অপশনাল সাবজেক্ট আমাদের সুশান্ত গোস্বামী আর পার্থ সারথী দত্ত রয়েছেন অ্যান্থ্রোপোলজিতে, কমলেন্দু দারার আর প্রমিতা দে সরকার রয়েছেন হচ্ছে সোশিওলজিতে, পায়েল দাস আর স্মিতা দে রয়েছেন সাইকোলজিতে। হিস্ট্রিতে অপশনালে রয়েছে এগুলো অপশনাল সাবজেক্ট, আমি রয়েছি। কুমুদ রঞ্জন হালদার রয়েছেন পলিটিক্যাল সায়েন্সে, শুভজিৎ পোদ্দার, অরূপ চক্রবর্তী রয়েছেন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, কেমিস্ট্রি আর ফিজিক্স পড়াচ্ছেন। আর জয়তু কোলে স্যার জিওগ্রাফি পড়াচ্ছেন অপশনাল। হলো, এখানে সমস্ত স্ট্রাকচারের কোর্স এগুলো আমাদের বলা হয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন, খুবই উপকৃত হবেন আপনারা। এখানে সব জিনিসটা দেওয়া হয়েছে ভালো করে। WBCS, WB টেট, WBCS ক্লার্কশিপ, WBPSC ক্লার্কশিপ, WBP, WPSI, PSC মিসলেনিয়াস, সব ধরনের ক্লাসের এখানে একটা ব্যবস্থা রয়েছে। সাবস্ক্রিপশন ক্লাসের এখানে সব রয়েছে। 1 মান্থের করলে 1,900 টাকা, 3 মান্থের জন্য করালে 4,750 পার মান্থ, 1,583 টাকা করে পড়ছে। 6 মান্থের জন্য 8,550, 1,425 করে পড়ছে। 12 মান্থের জন্য 10,450, 871 টাকা করে পার মান্থ পড়ছে। আর 24 মান্থ হলে 15,200 টাকা, 1,033 টাকা করে পার মান্থ পড়ছে। এখান থেকে আপনারা আবার 10% ডিসকাউন্ট পাবেন। এই যে রেফারেল কোড ব্যবহার করলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, মানে এখান থেকে 1,520 টাকা আপনার কমে যাবে, তাই তো, মানে এটা 13,000 সামথিং এ নেমে আসবে। ঠিক আছে, এই জন্য বলি আর দেরি নয়, চটপট ভর্তি হয়ে যান। ঠিক আছে, এখানে একটা গ্রেট নিউজ, এখানে আপনারা
ইউজ এটিএম বা ডেবিট কার্ড আপনারা এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে? নো কস্ট ইএমআই, ইএমআই এখানে কিছু কাটা হবে না। এখানে ডেবিট কার্ড দিয়ে বা আপনারা এটিএম ব্যবহার করে তুলতে পারেন। ক্লিয়ার? তাহলে আমি চলে যাচ্ছি আমার পড়ানোর টপিকে আজকে। মোগল হিস্ট্রি আমি এটা পড়াবো বলেছিলাম আপনাদেরকে, সেটা আমি চলে যাচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন। দেখুন কোশ্চেন অ্যান্সারটা আমরা এখানে দিয়ে দিয়েছি, হাতের লেখা খুব পরিষ্কার, আপনার কোনো লেখা বুঝতে অসুবিধা হবে না। ক্লিয়ার? ভালো করে দেখে নিন। বলছে এক্সামিন দ্য ফিচার্স অফ সেন্ট্রাল এশিয়ান অ্যান্ড পার্সিয়ান স্টাইলস অফ মুঘল আর্কিটেকচার। আবার কোশ্চেনটাকে ঘুরিয়ে বলছে ডিসকাস দ্য নেচার অফ মুঘল আর্কিটেকচার আন্ডার আকবর অ্যান্ড শাহজাহান। নেক্সট আবার এটাকে ঘুরিয়ে বলছে রিভিউ দ্য আর্কিটেকচার অফ গ্রেট মুঘলস। তাহলে মুঘলদের আর্কিটেকচার সম্পর্কে জানতে গেলে আমাদের একটু এর প্রেক্ষাপটটা জানতে হবে। আমরা নিশ্চয়ই জানি যে মুঘলদের আগে ভারতবর্ষ শাসন করেছে কারা? ভারতবর্ষ শাসন করেছে আমাদের সুলতান। সুলতানদের যে ধারাটা ভারতবর্ষে এসেছিল, তুর্কো মানে টার্কি একটা শাখা, আর একটা হচ্ছে পারসি, তাই তো? পার্সি এবং টার্কি আর্কিটেকচারটা মিশ্রণ করেছিল ভারতবর্ষের মধ্যে। তাহলে ভারতবর্ষের আর্কিটেকচারে আগে কি ছিল? তাহলে আমরা আগে যদি দেখি যে আগের যে রাজত্বকালগুলো ছিল, মানে একদম প্রাচীন থেকে যদি দেখি, মৌর্য, কুষাণ, গুপ্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কুষাণ এবং ইন্দো গ্রিকরা আসার পর যখন গান্ধার শিল্পের একটা উন্নতি ঘটেছিল, এবং গান্ধার শিল্পের পর আমরা দেখেছিলাম যে কুষাণ যুগে এসেছিল মথুরা শিল্প, সাতবাহন যুগে এসেছিল অমরাবতী শিল্প, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে, তাই তো? এবং আগে ইন্দাস ভ্যালি থেকে শুরু করে আমাদের যে বৈদিক সিভিলাইজেশন পর্যন্ত, সেখানে একটা প্রাচীন শিল্পরীতি ছিল, যেটাকে আমরা বলি দ্রাবিড় সভ্যতার একটা শিল্পরীতি। দ্রাবিড় সভ্যতার শিল্পরীতি আমরা খুব ভালো করে পাই যখন সঙ্গম যুগ, সঙ্গম যুগে আমরা যখন এসে পড়ি, তখন আমরা দ্রাবিড় শিল্পরীতির ধারাটা খুব ভালো করে বুঝতে পারি। নেক্সট আমরা দেখতে পাই যে এই দ্রাবিড় শিল্পরীতির ধারা থেকে আস্তে আস্তে একটা উন্নতির পথে যায়, এবং উন্নতির পথে আমরা গিয়ে দেখি যে আরো বিভিন্ন জাতি, আমাদের বিভিন্ন ধর্ম, তাদের একটা অ্যাসপেক্টে এসে আমাদের কি হয়, আমাদের এই শিল্পের একটা বহিঃপ্রকাশ ঘটে। যেমন আমি বলে দিই যে আমরা দেখতে পাই সাউথ ইন্ডিয়ার পরে জেগে ওঠে সাউথ ইন্ডিয়া, যেমন চোল, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, এদের মধ্যে একটা দ্রাবিড় শিল্পরীতি ছিল, এবং এদের এই শিল্পরীতির সঙ্গে সঙ্গে আমরা পরবর্তীকালে দেখি রাজপুতদের উত্থান, তাই তো? তোমর বংশ, চৌহান বংশ, এই যে আস্তে আস্তে একটা বংশকে আমরা দেখতে পাই, এবং এরা কিভাবে কি করে আমাদের এই শিল্পের একটু একটু করে উন্নতি ঘটে, এবং শিল্পের এই উন্নতি ঘটার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাই, তাদের রাজপুতদের এক ধরনের শিল্প রীতিও কিন্তু আমাদের নতুন করে পাই, যেমন কীর্তিস্তম্ভ, তাই তো? কীর্তিস্তম্ভ আমরা দেখতে পাই, তাই তো? এবং একজন রাজপুত বিখ্যাত রাজার কীর্তিস্তম্ভ ছিল, আমরা নিশ্চয়ই জানি। এবং কীর্তিস্তম্ভ ছাড়াও আমরা মেবার, আমরা রাজপুতনা বা কাংড়া শিল্পরীতি যে মুঘল যুগে আমরা দেখি, সেখানে একটা প্রভাব ছিল। শিল্পরীতির সঙ্গে সঙ্গে একটা স্থাপত্য বা আর্কিটেকচার একটা মস্ত বড় ব্যাপার রয়েছে। আমরা চোল যুগে যখন আমরা দেখতে পাই যে আমাদের কি থাকে, গোপুরম মানে একটা মূল মন্দির বা মূল যে আমাদের আর্কিটেকচারটা রয়েছে, তার আগে একটা গেটের মতো, তার আগে একটা সৌধের মতো রয়েছে। বা অশোকের আমরা যদি সারনাথ বা সাঁচি ইনস্ক্রিপশন দেখতে যাই, তারও আগে একটা আমরা কি দেখতে পাই, মাথার আগে গেটের মতো আমরা জিনিস দেখতে পাই। ঠিক সেরকম সেই শিল্পরীতির ধারায় যখন আমাদের পারসিক শিল্পরীতির ধারা আমার মানে মেলবন্ধন ঘটে, তখন একটু একটু করে আমাদের কি হয়, আমাদের পরিচয় ঘটে আমাদের ভারতীয় শিল্পরীতির সঙ্গে, আমাদের কি বলবো, ইন্দো পারসিক শিল্পরীতির একটা মেলবন্ধন হয়। এখানে আমি একটু বলে রাখি যে আমরা যখন দেখি কুয়াতুল ইসলাম মস্ক, তাই তো? কুয়াতুল ইসলাম মস্কে আমরা খুব ভালো করে দেখতে পাই যে সেখানে ভারতীয় শিল্পরীতির ধারার সঙ্গে একটা তুর্কি শিল্পরীতির মানে একটা মিশ্রণ ঘটে। এরপর আমরা দেখতে পাই যে আমাদের কুতুব মিনার, ক্লিয়ার? কুতুব মিনারের পর আমরা আলাই দরওয়াজা দেখতে পাই, এটা আমাদের আলাউদ্দিন খলজি। কুতুব মিনার কমপ্লিট হচ্ছে আমাদের কার সময়, ইলতুৎমিশের সময়। বা আমরা যদি দেখতে পাই যে ফিরোজ শাহ তুগলকের সময় যে বিখ্যাত সিরি, যে সিরি শহর নয়, আমাদের ফিরোজ শাহ তুগলকের সময় বলতে পারি আমরা যে জৌনপুর, তাই তো? ফিরোজাবাদ, এই শহরগুলো এবং তাতে যে সৌধগুলো রয়েছে, কিংবা আমরা যদি দেখি যে আমাদের শেখ সেলিম চিশতির যে আমাদের কি বলবো, যে আমরা একটা দরগা বা সেলিম চিশতির যে সমাধি, যেটা আমরা মোগল যুগে আকবরের সময় আমরা দেখতে পাই যে আকবর তৈরি করেছিল। এই শিল্পরীতির একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, তাই তো? তুর্ক বা পারসিক শিল্পরীতির পরে যে মুঘল শিল্পরীতির মধ্যে আমরা যাই, তার মধ্যে একটা প্রভাব ছিল। অ্যাকচুয়ালি
খুব সত্যি কথা বলতে গেলে মোগলরা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে। আমরা নিশ্চয়ই জানি বাবরের আদি বাসস্থান কোথায়, তাই তো? বাবরের আদি বাসস্থান আমরা কোন জায়গাটাকে আমরা বলি, সেটা আমরা বলি হচ্ছে আমাদের সেন্ট্রাল এশিয়া, তাই তো? এবং সেন্ট্রাল এশিয়ার যে জায়গাটা, তাই তো, বাবরের যে জায়গাটা হচ্ছে একেবারে পিতৃভূমি, নিশ্চয়ই আমরা জানি সেটা কোথায়, ফারগানা, তাই তো? সেই ফারগানার যে একটা নিজস্ব আর্ট ছিল, বা আমরা বলতে পারি যে মঙ্গোলিয়ান, ঠিক আছে, মঙ্গোলিয়ান এবং টার্কি, মানে তৈমুর লং টার্কি এবং মঙ্গোলিয়ান হচ্ছে আমাদের তেমুচিন বা চেঙ্গিস খান, তাদের যে একটা মিশ্রণ, তাই না? বাবরের যে মা, সে হচ্ছে কে, সে হলো আমাদের আমাদের কি বলবো, একটা বংশটা হচ্ছে সে তেমুচিনের বংশ, মানে চেঙ্গিস খানের বংশ, তাই তো? এবং বাবরের যে বাবা, সে হচ্ছে তৈমুর লংয়ের বংশ। এবং দুটো রক্তের যখন মিশ্রণ হচ্ছে, এবং দুটো রক্তের মিশ্রণে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা একটা করে আর্কিটেকচার যে সে যুগে ছিল, সেটাও মোগলদের মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে। মোগলদের মধ্যে যদি আমি শুরু করি বাবরকে দিয়ে, তাহলে বাবরের আমরা অনেক কিছুই বলতে পারি। বাবরে আমরা বলতে পারি, যেমন ধরো এই কাবুলিবাগ মাস্ক, ঠিক আছে, বাবরের একটা কাবুলিবাগ মাস্ক ছিল। বাবরের সময় খুব বিখ্যাত হচ্ছে আমাদের ফোর্ট স্কোয়ার গার্ডেন, তাই তো? ফোর্ট স্কোয়ার গার্ডেন বাবর প্রথম নিয়ে আসছে, এবং যার জন্য বাবরকে আমরা কি বলছি, বাবরকে আমরা বলছি যে হচ্ছে একদম হচ্ছে প্রিন্স অফ গার্ডেন, তাই তো? প্রিন্স অফ গার্ডেন আমরা বাবরকে বলছি। তো বাবরের আর্কিটেকচারে সত্যি কথা বলতে গেলে কালের নিয়মে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যেটুকু যা টিকে আছে, ঠিক আছে। বাবরের সমাধি যেটা আমরা দেখতে পাই, যেটা হুমায়ুন তৈরি করেছিলেন, কাবুলিবাগে আছে, সেই সমাধিটা আর ভারতবর্ষের মধ্যে আর নেই, সেটা ভারতবর্ষের বাইরে। এর আগে যেগুলো বাবরের তৈরি করা জিনিসগুলো ছিল, যেমন যেটাকে আমরা বলি হচ্ছে এইট প্যারাডাইস অফ কি, দিল্লি, দিল্লি এইট প্যারাডাইস বলি, সেটা কোন জায়গাটাকে আমরা বলি, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং সেইখানটাতে বাবরের আমাদের যে আর্কিটেকচার গুলো, সেখানে কিন্তু আমরা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতেই পারি। ক্লিয়ার? বাবরের পর যদি আমরা হুমায়ুনের কথা ভাবি, হুমায়ুনের সমাজে দিন পানহা বলে একটা শহর, তাই না, যেটা আমরা দেখতে পাচ্ছি, বা আমরা দিন পানহা শহরটা দিল্লির বুকে গড়ে উঠেছিল। হ্যাঁ, জার আফসান গার্ডেন, জার আফসান গার্ডেনকে আমরা বলছি এইট প্যারাডাইস অফ দিল্লি। ক্লিয়ার? নেক্সট, যেটা আমি বলছিলাম যে হুমায়ুনের সময় দিন পানহা শহর, বা আমরা পরবর্তীকালে হুমায়ুনের সমাধি দেখতে পাই, যেটা হুমায়ুনের ওয়াইফ, মানে উইডো যিনি ছিলেন, তার হচ্ছে হাজি বেগম, তৈরি করেছিল দিল্লিতে, দ্য হুমায়ুনস টুম্ব, তাই না? যে হুমায়ুনস টুম্বের আদলে পরবর্তীকালে তৈরি করা হয় তাজমহল, তাই তো? এটা কিন্তু আমরা বলতে পারি যে পায়োনিয়ার অফ তাজমহল কিন্তু হুমায়ুনস টুম্ব ছিল। এই জিনিসগুলো আমরা খুব ভালো করে এখানে একটু লক্ষ্য করবো, ভালো করে দেখবো, এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। নেক্সট, হুমায়ুনের পর আমরা যেটা দেখতে পাই আকবর, আকবরের সময় কিন্তু শিল্পরীতির, মানে স্থাপত্য রীতির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। দিওয়ানিয়াম দিওয়ানি খাস, আমি এই জায়গাটা একটু খুব ভালো করে ক্লিয়ার করে দিই। যদি বলা হয় দিওয়ানিয়াম দিওয়ানি খাস অব আগ্রা, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আকবর। আর দিওয়ানিয়াম দিওয়ানি খাস অব দিল্লি, এটা বললে কি হবে উত্তর? এটা বললে হবে শাহজাহান। এটা তোমাদের কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার আছে। ক্লিয়ার? বেশ। তারপরে আমরা যদি দেখতে পাই সেলিম চিস্তির সমাধি, খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখতে পাই 1572 থেকে 73, যখন আকবর জয় করেছিল কি গুজরাট, গুজরাট জয়ের স্মৃতি হিসেবে আকবর কি তৈরি করেছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই তো? আকবর 1572 থেকে 73 সালে আমাদের গুজরাট জয়ের স্মৃতি হিসেবে তৈরি করেছিল বুলন্দ দরওয়াজা, তাই না? এই বুলন্দ দরওয়াজাতে আমরা কি দেখতে পাই, দেখতে পাই যে জেসাস খ্রাইস্টের যে বাণীগুলো, মানে আমরা বলতে পারি যে আমাদের বাইবেলের যে বাণীগুলো, সেটা লেখা আছে কোথায়? এই বুলন্দ দরওয়াজাতে। এবং বুলন্দ দরওয়াজাতে যে সেই বাইবেলের যে ছবিগুলো আছে, সেই পিকচারগুলো কিন্তু আমরা এই বুলন্দ দরওয়াজাতে দেখতে পাচ্ছি। তাহলে আকবর ধর্ম সহিষ্ণু ছিলেন, টলারেন্ট ছিলেন, এবং আকবর আকোয়া ভাইবা, যিনি একজন পর্তুগিজ ছিলেন, এই পাদ্রীর সংস্পর্শে এসেছিলেন, এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে উনি শুনেছিলেন, এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আকবরের এই বুলন্দ দরওয়াজাতে তৈরি হয়েছিল এই বিখ্যাত আমাদের জেসাস খ্রাইস্টের বাণী বা বাইবেলের বাণী, এবং একই সঙ্গে আমাদের বাইবেলের কিছু পিকচার। আকবরের তার নতুন ধরনের চিন্তা ভাবনাতে বেশ কিছু দুর্গ তৈরি হয়েছিল, যেমন লাহোর ফোর্ট, তাই তো, আগ্রা ফোর্ট, তাই তো, লাগরা ফোর্ট, লাহোর ফোর্ট, এলাহাবাদ ফোর্ট, এই তিনটে ফোর্টই তৈরি হয়েছিল কার সময়? আকবরের সময় তৈরি হয়েছিল। যেমন হাতি পোল বা হাতি গেট আমরা বলি, তাই তো, এটাও তৈরি হয়েছিল আকবরের সময়। তাহলে আকবরের সময় শিল্প স্থাপত্য কীর্তিগুলো আমরা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবং সেই শিল্প স্থাপত্য কীর্তিতে আকবর কি ঘটিয়েছিলেন, ইন্দো পারসিক রীতি এবং তার সঙ্গে মুঘলদের যে ঘরানাটা, সেই ঘরানাটা কিন্তু একসঙ্গে নিয়ে এসেছিল। প্রচুর ঐতিহাসিক এটা নিয়ে কথা বলেছিলেন, যারা হচ্ছে শিল্প রীতি শিল্প বিশেষজ্ঞ, যেমন
ষোড়শী কুমার সরস্বতী, যেমন পার্সি ব্রাউন, যেমন ফার্গুসন, এদের কমেন্টগুলো আছে। আমি তোমাদের বলে দিই, এদের কমেন্ট দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি মনে রাখতে পারো দিলে নাম্বার ভালো হয়, তোমরা দিতেই পারো এখানে। ক্লিয়ার? বেশ। নেক্সট আমরা চলে যাব আকবরের পরে। আমাদের এই শিল্পনীতির একটা ধারা, যেটা খুব বেশি পরিমাণে না হলেও গ্রহণ মানে আমাদের সিরিয়ালি গেছিল কে, আমাদের বরণ করেছিলেন কে, জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীর যে শিল্পনীতির ধারায় আমরা দুটো তার আর্কিটেকচারের জিনিস দেখতে পাই। একটা তো তার শ্বশুর মশাই ইতিমদ্দোল্লা, তাই তো, যাকে আমরা কি নামে চিনি, মির্জা ঘিয়াস বেগ। এই মির্জা ঘিয়াস বেগ বা ইতিমদ্দোল্লার সমাধি ক্ষেত্র, তাই তো, যেটা তৈরি হয়েছিল আমাদের জাহাঙ্গীর, নূরজাহান এবং আসফ খানের সংমিশ্রণ, এদের সবার উদ্যোগে তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি কি দ্য টুম্ব অফ ইতিমদ্দোল্লা বা ইতিমদ্দোল্লা সমাধি। এটা জাহাঙ্গীরের সময় তৈরি হয়েছিল। এবং জাহাঙ্গীর সেই সময় শালিমার বাগ করেছিল, তাই তো, যেটা কাশ্মীরে আছে। এটাও একটা অদ্ভুত সকল সুন্দর শিল্পরীতি, একটা তার বাগান। জাহাঙ্গীরের পর আমি চলে যাব আমাদের ইঞ্জিনিয়ার কিং, তাই তো, যাকে আমরা ইঞ্জিনিয়ার কিং বলি, নিশ্চয়ই বুঝতে পারছো, শাহজাহান। শাহজাহানের সময় আর্কিটেকচারে একেবারে শ্রেষ্ঠ, মানে মুঘলদের শ্রেষ্ঠ দিনে তারা পরিগণিত হয়েছিল। শাহজাহানের সময় যে আর্কিটেকচার কি হয়নি সে সময়, ভাবো দেখিনি। মুসাম্মান বুর্জ, আসাদ বুর্জ, তাই না? তারপরে হচ্ছে আমাদের মৎস্য মহল, আঙ্গুরিবাগ মহল, শীষ মহল, মতি মসজিদ, ঠিক আছে, তাজমহল। তাজমহলের সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারো ওই কথাটা, যে আমাদের তৈরি ছিল রেড ফোর্ট, তাই তো, রেড ফোর্ট অফ দিল্লি। এগুলো সব শাহজাহানের সময় এক অপূর্ব কীর্তি। এবং এখানে যেভাবে তাজমহলে যে হোয়াইট মার্বেল ইউজ করা হলো মারাকানা থেকে, তাই তো, সেটা একটা অপূর্ব শিল্পরীতি এবং রত্ন খচিত যে জায়গা। হুম, এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো সেখানে যে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের যে একটা অদ্ভুত সংমিশ্রণ, ক্লিয়ার, এটা আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? যাই হোক, আমি যেখানটা বলছিলাম খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের সেন্ট্রাল এশিয়া আর পার্সিয়ান স্টাইল অফ মোগল আর্কিটেকচারের জায়গাটা আমি একটু একটু করে তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। ক্লিয়ার? স্লিম্যান তার র্যাম্বলস অ্যান্ড রিকালেকশন হলো, শেখ সাদির একটা মন্তব্য উদ্ধৃত করে লিখেছেন যে মানুষ ধর্ম প্রতিষ্ঠান, সেতু, অট্টালিকা ইত্যাদি নির্মাণ কাজে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হচ্ছে তিনি মানুষের মাঝে অমর হয়ে গেছেন। যে মানুষ ধর্ম প্রতিষ্ঠান, সেতু, অট্টালিকা ইত্যাদি নির্মাণ কাজে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তিনি মানুষের মাঝে অমর হয়ে আছেন। কথাটা কোনো একটা ভুল নয়, তাই না? আমরা যখন দেখতে পাই যে কুতুব মিনারের কাছে ফলকে লেখা আছে যে এই কুতুব মিনার কাকে উৎসর্গ করা হয়েছে, আমাদের খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নামে একজন সুফি সেন্ট, সেখানে কিন্তু খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমাদের মাঝে মাঝে অমর হয়ে গেলেন। এবং এটা জানতে পারলাম যে কুতুবুদ্দিন আইবকের সময় শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল ইলতুৎমিশের সময়। তাহলে এখানে শেখ সাদির যে মন্তব্যটা একটা খুব সত্য কথা। বা আগ্রার তাজমহল, তাই না, আমরা দেখলেই বুঝতে পারি এটা শাহজাহানের কীর্তি। শাহজাহান কিন্তু আমাদের কাছে অমর হয়ে গেল। বেশ, তিনি মানুষের মাঝে অমর হয়ে আছে। ভারতের মুঘল শাসকদের ক্ষেত্রে এই অভিমত খুবই সত্য, একদমই তাই। ঔরঙ্গজেব ছাড়া প্রায় সকল মুঘল বাদশাহ শিল্প স্থাপত্যে আগ্রহী ও উদ্যোগী ছিলেন। ইহার সুলতানি আমলে হিন্দু ও মুসলিম শিল্পধারার সমন্বয় স্থাপত্য সৃষ্টির যে উদ্যোগ নেওয়া হয়েছিল মুঘল যুগে, তা পরিপূর্ণতা অর্জন করে। মুসলিম শিল্প চিন্তার বীজ মেসোপটামিয়া এবং সাসানীয় বংশের হাত ঘুরে তুর্কো আফগান যুগে ভারতের মাটিতে প্রথিত হয়েছিল। ক্লিয়ার? তুর্কো আফগান যুগে যার সূচনা, মুঘল যুগে তাই পেয়েছিল পরিপূর্ণতা। চমৎকার একটা কথা, এখানে আমি আবার পড়ছি। মুসলিম শিল্পচিন্তার কাজ মেসোপটামিয়া এবং সাসানীয় বংশের হাত ঘুরে তুর্কো আফগান যুগে ভারতের মাটিতে প্রথিত হয়েছিল। তুর্কো আফগান যুগে যার সূচনা, মুঘল যুগে তাই পেয়েছিল পরিপূর্ণতা। চমৎকার কথা, চমৎকার। অধ্যাপক ষোড়শী কুমার সরস্বতী লিখেছেন, মুঘল সম্রাটরা ছিলেন একান্তভাবে শিল্পমনা ও প্রকৃতি প্রেমী এবং সমকালীন শিল্প সংস্কৃতির মধ্যে তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য বহুলাংশে প্রতিভাত হয়েছে। প্রখ্যাত শিল্প সমালোচক ফার্গুসন মনে করেন মুঘল আমলে স্থাপত্য কর্মগুলির মধ্যে বিদেশি প্রভাব স্পষ্ট। দারুণ কথা এটা। অধ্যাপক ষোড়শী কুমার সরস্বতী কি বলছেন? মুঘল সম্রাটরা ছিলেন একান্তভাবে শিল্পমনা ও
ও প্রকৃত প্রেমিক এবং সমকালীন শিল্প সংস্কৃতির মধ্যে তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য বহুলাংশে প্রতিভাত হয়েছে, তাই তো? প্রখ্যাত শিল্প সমালোচক ফার্গুসন মনে করছেন মুঘল আমলে স্থাপত্য কর্মগুলির মধ্যে বিদেশি প্রভাব স্পষ্ট। খুব সত্যি কথা, যেহেতু মোগলরা বিদেশি ছিল তখন বিদেশি প্রভাবটা স্পষ্ট ছিল, কিন্তু পরবর্তীকালে মোগলরা কিন্তু আর বিদেশি ছিল না। পরবর্তীকালে মোগলদের আমরা কি দেখতে পাচ্ছি, মোগলরা পুরোপুরি কিন্তু ভারতীয় হয়ে গেছিল। এই মতের সমর্থকরা মনে করেন বাগদাদে আবাসিদ বংশীয় খলিফাদের আমলে মুসলিম শিল্প চর্চার যে ধারণা শুরু হয়েছিল সেখান থেকেই ভারতবর্ষের মুসলমান শাসকরা শিল্পরীতি গ্রহণ করেছিলেন, যার অন্যতম নিদর্শন হল মুঘল আমলের গম্বুজ বিশিষ্ট প্রাসাদ। আবার বলি, এই মতের সমর্থকরা মনে করেন বাগদাদের আবাসিদ বংশীয় খলিফাদের আমলে আব্বাসিদ বংশের খলিফাদের আমলে মুসলিম শিল্প চর্চার যে ধারণা শুরু হয়েছিল সেখান থেকেই ভারতবর্ষের মুসলমান শাসকরা শিল্পরীতি গ্রহণ করেছিলেন, ক্লিয়ার? যার অন্যতম নিদর্শন হলো মুঘল আমলের গম্বুজ বিশিষ্ট প্রাসাদ। মনে থাকবে, মুঘল আমলের গম্বুজ বিশিষ্ট প্রাসাদ হচ্ছে একটা উল্লেখযোগ্য উদাহরণ, ক্লিয়ার? তাহলে মুঘল যুগে যে গম্বুজের ব্যাপারটা শুরু হলো, মানে যেটাকে আমরা বলি ডাবল টোম, ডবল টোমের একটা নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই কার সময়, সিকান্দার লোদির সমাধি, তাই তো? এবং তাজমহলেও আমরা টোম দেখতে পাই, অনেকগুলো টোম। এই টোমের যে ব্যাপার, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছিল কোন সময়, আমাদের মুঘল যুগের একটু আগে থেকে, মানে লোদি বংশের সময় থেকে প্রায় শুরু হয়ে গেছে, হলো। এই মতের সমর্থকরা মনে করেন বাগদাদের আবাসিদ বংশীয় বা আব্বাসিদ বংশীয় খলিফাদের আমলে মুসলিম শিল্প চর্চার যে ধারা শুরু হয়েছিল সেখান থেকেই ভারতবর্ষের মুসলমান শাসকরা শিল্পরীতি গ্রহণ করেছিলেন, যার অন্যতম নিদর্শন হলো মুঘল আমলের গম্বুজ বিশিষ্ট প্রাসাদ। তার অন্যতম নিদর্শনটা কি হচ্ছে, মুঘল আমলের গম্বুজ বিশিষ্ট প্রাসাদ, ক্লিয়ার? হ্যাভেল তার মেডিয়েভেল আর্কিটেকচার গ্রন্থে এ প্রসঙ্গে ভিন্ন মত ব্যক্ত করেছেন। এরকম বলছেন, তার মতে সুদূর অতীতকাল থেকে ভারতের সাথে বহির্বিশ্বের নানা দেশ ও জাতির মধ্যে ভাবের আদান প্রদান রয়েছে। বিদেশি ধ্যান ধারণাকে বরণ ও গ্রহণ করার এক অপূর্ব ক্ষমতা রয়েছে ভারতীয় সংস্কৃতির, ক্লিয়ার? দেখো এখানটা, ভারতীয় সংস্কৃতি, ক্লিয়ার? তুলে দিই এখানে, অপূর্ব ক্ষমতা রয়েছে ভারতীয় সংস্কৃতির, তাই তো? ওই সকল বিদেশি শিল্প ওই সকল বিদেশি শিল্প ঐতিহ্য ভারতীয় শিল্প ধারার ওপর হয়তো প্রভাব বিস্তার করেছে ঠিকই, কিন্তু তার ফলে ভারতীয় শিল্প ধারা যে তার স্বকীয়তাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছেন, এ কথা অনেকরা যুক্তিসঙ্গত নয়। পণ্ডিত স্যার জন মার্শাল মনে করেন ভারতবর্ষের মতো নানা ভাষা, নানা জাতি ও নানা ধর্মের দেশে কোনো নির্দিষ্ট সার্বজনীন রীতির মধ্যে শিল্প স্থাপত্যকে বেঁধে রাখা সম্ভব ছিল না। নির্দিষ্ট সার্বজনীন রীতির মধ্যে শিল্প স্থাপত্যকে বেঁধে রাখা সম্ভব ছিল না। তাই এক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য, সম্রাটের ব্যক্তিগত রুচিবোধ ইত্যাদি অনেক কিছুর ওপর প্রভাব থাকা ছিল স্বাভাবিক। হুমায়ুন ও আকবরের আমলে পারসিক শিল্পরীতির প্রভাব ছিল লক্ষণীয়, হলো। প্রখ্যাত শিল্প সমালোচক অধ্যাপক সরস্বতীর ভাষায়, with the advent of the Mughals, India Muslim architecture হলো reaches a unity and completeness which make the story of architecture style that developed under their বলছে আগস্ট, হলো, আগস্ট পেট্রোনেজ, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হয় জিনিসটা কি বলছেন। বলছে জন মার্শাল মনে করছে যে নানা ভাষা, নানা জাতি আর নানা ধর্মের দেশে কোনো নির্দিষ্ট সার্বজনীন নীতির মধ্যে শিল্প স্থাপত্যকে বেঁধে রাখা সম্ভব নয়, ঠিক, একদমই ঠিক। এক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য, সম্রাটের ব্যক্তিগত রুচিবোধ ইত্যাদি অনেক কিছুর ওপরে প্রভাব থাকা ছিল স্বাভাবিক। হুমায়ুন ও আকবরের আমলে পারসিক শিল্পরীতির প্রভাব ছিল লক্ষণীয়, ঠিক। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং
হুমায়ুনের আমলের রাজনৈতিক অস্থিরতা সুকুমার কলা চর্চার পক্ষে সহায়ক ছিল না। বাবরের আমলে নির্মিত বৃহৎ স্থাপত্য নিদর্শন প্রায় কিছুই টিকে নেই। সুতরাং তার শিল্পানুরাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। পারস্যিক শিল্পের প্রতি হুমায়ুনের গভীর অনুরাগ ছিল, ব্যক্তিগতভাবে তার শিল্পবোধের অভাবও ছিল না। তথাপি কোনো স্থায়ী কীর্তি তিনি রেখে যেতে পারেননি। হুমায়ুননামা গ্রন্থে হুমায়ুনের শিল্প উদ্যোগের কিছু আভাস পাওয়া যায়। শাসনের সূচনা পূর্বে হুমায়ুন দিল্লিতে দিনবানহা নামক এক নতুন নগরে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। চলে আসি আমরা আপনার আলোচনায়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং হুমায়ুনের আমলে রাজনৈতিক অস্থিরতা সুকুমার কলাচর্চার পক্ষে সহায়ক ছিল না। বাবরের আমলে নির্মিত বৃহৎ স্থাপত্য নিদর্শন প্রায় কিছুই টিকে নেই। সুতরাং তার শিল্পানুরাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব না। ঠিক পারসিক শিল্পের প্রতি হুমায়ুন গভীর অনুরাগ ছিল, ব্যক্তিগতভাবে তার শিল্পবোধের অভাবও ছিল না। তথাপি কোনো স্থায়ী কীর্তি তিনি রেখে যেতে পারেননি। হুমায়ুন নামা গ্রন্থে হুমায়ুন শিল্পোদ্যোগের শিল্পোদ্যোগের কিছু আভাস পাওয়া যায়। শাসনের সূচনা পূর্বে হুমায়ুন দিল্লিতে আমি দিনপানহার কথা বলেছিলাম, দিনপানা নামক এক নতুন নগরী নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তাহলে বাবরের ক্ষেত্রে যেটা হলো, হুমায়ুনের ক্ষেত্রে সে একই রকম হলো, কিন্তু শিল্প কীর্তিগুলো কিন্তু খুব কম ছিল। হলো, পরিকল্পনা করেছিলেন। গাড়ি ঐতিহাসিক পার্সি ব্রাউন মনে করেন বাবর ও হুমায়ুন পরোক্ষভাবে ভারতবর্ষের শিল্প স্থাপত্যকে যথেষ্ট উৎসাহিত করেছিল। পার্সি ব্রাউন কি মনে করেন? বাবর ও হুমায়ুন পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি, ভারতবর্ষের শিল্প স্থাপত্যকে যথেষ্ট উৎসাহিত করেছেন। হলো, নেক্সট, সিংহাসনে আরোহণের অব্যাহতি পরে শেরশাহ দিল্লিতে ইন্দ্রপ্রস্থের পাশে পুরানা কিল্লা, মানে যে ওল্ড ফোর্ট, গড়ে তোলার পরিকল্পনা করেন। এই দুর্গের মধ্যে রয়েছে কিলা ই কোহনা মসজিদ। হলো, গঠন পরিকল্পনা ও অলঙ্করণের পরিপ্রেক্ষিতে পার্সিবাউন একে এ জেম অফ আর্কিটেকচারাল ডিজাইন বলে অভিহিত করেছেন। হলো, আবার বলি আমি, সিংহাসনের আরোহণের অব্যাহতি পরে শেরশাহ দিল্লিতে ইন্দ্রপ্রস্থের পাশে পুরানা কিল্লা, ওল্ড ফোর্ট গড়ে তোলেন, গড়ে তোলার পরিকল্পনা করেন। এই দুর্গের মধ্যে রয়েছে কিলা ই কোহনা মসজিদ। কি বললাম? এই দুর্গের মধ্যে রয়েছে কিলা ই কোহনা মসজিদ। গঠন পরিকল্পনা ও অলঙ্করণের পরিপ্রেক্ষিতে পার্সিবাউন একে এ জেম আর্কিটেকচারাল ডিজাইন বলে অভিহিত করেছেন। সাসারামে নির্মিত শেরশাহের বিভিন্ন স্থাপত্যক্রমের মধ্যে সবচেয়ে সৌষ্ঠব ও সৌন্দর্য ভরা সৌধ হল তার সমাধি মন্দির। ঠিক কি বলছেন? পার্সিবাউন একে জেম অফ আর্কিটেকচারাল ডিজাইন বলে অভিহিত করেছেন। সাসারামে নির্মিত শেরশাহের বিভিন্ন স্থাপত্যকর্মের মধ্যে সবচেয়ে সৌষ্ঠব ও সৌন্দর্য ভরা সৌধ হল তার সমাধি মন্দির। ক্লিয়ার? দাঁড়িয়ে করলাম। ঈশ্বরী প্রসাদের ভাষায় এটি ছিল ভারতের নির্মিত সুপরিকল্পিত ও সুন্দর সৌধগুলির মধ্যে অন্যতম, এবং এবং জাঁকজমক ও মর্যাদার বিচারে তৎকালে নির্মিত উত্তর ভারতের সৌধগুলির মধ্যে শ্রেষ্ঠ। দাঁড়ি আকবরের রাজত্বের অষ্টম বছরে হুমায়ুনের বিধবা পত্নী হাজী বেগমের উদ্যানে হুমায়ুনের স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়। আকবরের রাজত্বের অষ্টম বছরে হুমায়ুনের বিধবা পত্নী হাজী আহ, হাজী বেগমের উদ্যোগে হুমায়ুনের স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়। এটি শেষ হতে সময় লাগে প্রায় 8 বছর। ইন্দো মুসলিম স্থাপত্য শৈলীর এক সুন্দর প্রকাশ ঘটেছে এই সৌধের মধ্যে। ক্লিয়ার? বেশ। নেক্সট আমরা বলতে পারি 1565-এ আকবর যমুনা নদীর দক্ষিণ তীর বরাবর আগ্রা দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। ঠিক আছে, মানে 1565 মানে বুঝতে পারছো আমাদের কোন সময়টা, ভালো করে টের পাচ্ছ তোমাদের? এই সময়টা কি হয়েছিল? আমাদের বিখ্যাত একটা যুদ্ধ হয়েছিল। বলতো কি যুদ্ধ হয়েছিল? আমি বলবো না, তোমরা বলবে। আকবর যমুনা নদীর দক্ষিণ তীরে বরাবর আগ্রা দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আগ্রা দুর্গের অধিকাংশ প্রাসাদ কালের অতলে গহ্বরে বিলীন হয়ে গেছে। কোনো ক্রমে টিকে থাকা সৌধের মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো আকবরী মহল ও জাহাঙ্গীরী মহল। কি বললাম? একটা আকবরী মহল আর একটা জাহাঙ্গীরী মহল। অধ্যাপক হীরেন মুখোপাধ্যায় লিখেছেন, জাহাঙ্গীরী মহলের কতগুলো বৈশিষ্ট্য
বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরের কথা এমনভাবে স্মরণ করিয়ে দেয় যে একই স্থপতি উভয় সৌধের পরিকল্পনা করেছিলেন। পার্সিবাম লিখেছেন, সাধারণ বৈশিষ্ট্য অনুসারে আগ্রা দুর্গের পরিকল্পনা অপর গোয়ালিয়র অপর ওপর পরিকল্পনার ওপর গোয়ালিয়রের তোমার রাজপুত দলপতি মানসিং এর দুর্গনগরী এবং দিল্লি গেটের ওপর অমর সিং নির্মিত প্রবেশদ্বারের দারুণ প্রভাব লক্ষ্য। তো দেখতে পেলে এখানে যে রাজপুত শিল্পরীতির সঙ্গে কিরকম মিল হলো, যেখানে বলছে জাহাঙ্গীরি মহলের কতগুলো বৈশিষ্ট্য বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরের কথা এমনভাবে স্মরণ করিয়ে দেয় যে একই স্থপতি উভয় সৌধের পরিকল্পনা করেছেন। ঠিক একই সৌধের মালিক লোক হলে তার চিন্তা ভাবনাটা একই রকম করে দেয় এবং একই স্থপতি উভয় সৌধের পরিকল্পনা করেছিলেন। পার্সিবাম লিখেছেন, সাধারণ বৈশিষ্ট্য অনুসারে আগ্রা দুর্গের পরিকল্পনার উপর গোয়ালিয়রের তোমার রাজপুত ও দলপতি মানসিং এর দুর্গনগরী এবং দিল্লি গেটের ওপর অমর সিং নির্মিত প্রবেশদ্বারের দারুণ প্রভাব লক্ষ্য করা যায়। ক্লিয়ার? বেশ, তাহলে এইখানে দেখো অমর সিং এর নির্মিত যে প্রাসাদের কথা বলা হচ্ছে তার এখানে বলা হলো প্রবেশদ্বারের দারুণ প্রভাব লক্ষ্য করা যায়। আকবরের স্থাপত্য প্রতিভা সর্বোত্তম বহিঃপ্রকাশ ঘটেছে কোথায় আমাদের, দেখো আমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করি। আকবরের স্থাপত্য প্রতিভার সর্বোত্তম বহিঃপ্রকাশ ঘটেছে ফতেপুর সিক্রির সৌধরাজিতে, তাই তো? ফতেপুর সিক্রিতে যে সৌধরাজিগুলো করা আছে, যেমন এর মধ্যে রয়েছে সেলিম চিস্তির দরগা। লেনপুর লিখেছেন, ভারতবর্ষের কোথাও এমন স্থান নেই যা এই পরিত্যক্ত শহরের চেয়ে সুন্দর। ফতেপুর সিক্রির সৌধগুলি দুভাগে ভাগ করা যায়, যথা ধর্মীয় এবং নিরপেক্ষ। কি বললো? একটা বললো ধর্মীয়, আর একটা বললো হচ্ছে নিরপেক্ষ। ধর্মীয় সৌধগুলির নির্মাণ শৈলীতে ইসলামিক ধর্মাদেশের প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু অন্যান্য সৌধগুলির গঠন পরিকল্পনা ও অলঙ্করণে সম্রাটের উদারতা, সহিষ্ণুতা ও সমন্বয় ধর্মী আদর্শের প্রভাব সুস্পষ্ট। এরকম বলছে যে ফতেপুর সিক্রিতে দু ধরনের আমরা আর্ট দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি কিরকম, একটা হচ্ছে ধর্মীয় আর একটা হচ্ছে নিরপেক্ষ, মানে একদম ধর্মনিরপেক্ষ ব্যাপার। ধর্মীয় সৌধগুলির নির্মাণ শৈলীতে কি আছে, ইসলামিক ধর্মাদেশের প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু অন্যান্য সৌধগুলির গঠন পরিকল্পনা ও অলঙ্করণে সম্রাটের উদারতা, সহিষ্ণুতা ও সমন্বয় আদর্শের প্রভাব সুস্পষ্ট। প্রথম ধরনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে জামা মসজিদের নাম স্মরণীয়। ইসলামিক বা মুসলিমদের যে রীতি রেওয়াজগুলো ছিল তার মধ্যে জামা মসজিদ আমরা দেখতে পাই স্মরণীয়। জামা মসজিদের কাছে নির্মিত আরেকটি বিখ্যাত সৌধ হলো শেখ সেলিম চিস্তির সমাধি ভবন। লোকে এখানে যায়, এখানে মানত করে, তাই তো? সেলিম চিস্তি নিয়ে কাউকে ফেরায় না। সেলিম চিস্তির স্তম্ভের চারপাশে, কি বললাম, সেলিম চিস্তির সমাধি ভবন। বলছি 16 ফুট ব্যাস বিশিষ্ট এই সমাধি ভবনের মূল স্মৃতিস্তম্ভের চারপাশের বারান্দা মার্বেলের সুদৃশ্য জালি দ্বারা এমনভাবে আচ্ছাদিত, বলছে মার্বেলের একটা সুদৃশ্য শুরু শুরু করে মার্বেল কাটা এমনভাবে আচ্ছাদিত যা দেখলে মনে হয় এক কারুকার্যময় বস্ত্র বিশেষ। অসাধারণ, ভাবত। মায়ানগরী ফতেপুর সিক্রিতে ধর্মনিরপেক্ষ সৌধের সংখ্যা হচ্ছে অনেক। এদের মধ্যে স্মরণীয় কয়েকটি সৃষ্টি হলো দিওয়ানি খাস, যোধাবাই মহল, বীরবলের গৃহ, মারিয়ামের গৃহ, মারিয়াম বেগম মারিয়ামের গৃহ, তুর্কি সুলতানের আবাস, পঞ্চম হল বা পাঁচ মহল। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা? দেওয়ানি খাস পেলাম, যোধাবাই মহল পেলাম, বীরবলের গৃহ পেলাম, মারিয়ামের গৃহ পেলাম, তুর্কি সুলতানের আবাস পেলাম, পঞ্চম মহল পেলাম। পঞ্চতল বিশিষ্ট এবং পিরামিড সদৃশ পঞ্চম হলকে অনেকে সম্রাটের এক খেয়ালি সৃষ্টি বলে অভিহিত করেন। অধ্যাপক সরস্বতীর মতে এই সৌধের নির্মাণ কল্পনা ভারতবর্ষের প্রাচীন সভাগৃহ থেকে গৃহীত হয়েছে। ঐতিহাসিক ফার্গুসন একে মহাবলীপুরমের রথের সঙ্গে তুলনা করেছে। দারুণ। বলছে পঞ্চতল বিশিষ্ট এক পিরামিড সদৃশ পঞ্চমহলকে অনেকে সম্রাটের এক খেয়ালি সৃষ্টি বলে অভিহিত করেন। মানে আকবর যেন মহলবাসকে আকবর, কিন্তু তারা নিজের খেয়ালে তৈরি করেছেন বলে অনেকে মনে করেন। অধ্যাপক সরস্বতীর মতে এই সৌধের নির্মাণ কল্পনা ভারতবর্ষের প্রাচীন সভাগৃহ থেকে গৃহীত হয়েছে। ক্লিয়ার? ঐতিহাসিক ফার্গুসন একে মহাবলীপুরমের রথের সঙ্গে তুলনা করেছেন। সরস্বতী বলছে এই সৌধের নির্মাণ কল্পনা ভারতবর্ষের প্রাচীন সভাগৃহ থেকে গৃহীত হয়েছে। প্রাচীন ভারতবর্ষের যে সভাগৃহগুলো ছিল সেই সভাগৃহতে এরকম একটা ব্যাপার ছিল। ক্লিয়ার? সেই জায়গা থেকে নাকি নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছে। তো ঐতিহাসিক ফার্গুসন একে মহাবলীপুরমের রথের সঙ্গে তুলনা করেছেন। ক্লিয়ার?
নেক্সট পরের প্যারাগ্রাফে চলে আসি। জাহাঙ্গীর তার রাজত্বের গোড়ার দিকে আকবর কর্তৃক সূচিত নিজ সমাধিসৌধের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেন। জাহাঙ্গীর তার রাজত্বের গোড়ার দিকে আকবর কর্তৃক সূচিত নিজ সমাধিসৌধের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেন। নূরজাহানের উদ্যোগে নির্মিত তার পিতা ইতিমুদ্দৌলার সমাধিসৌধ। নূরজাহানের উদ্যোগে নির্মিত হয়েছিল তার পিতা ইতিমুদ্দৌলার সমাধিসৌধ। ঠিক মোগল শিল্পকলার ইতিহাসে একটি কৃতিত্বপূর্ণ স্থাপত্যকর্ম হিসেবে স্বীকৃত। আভ্যন্তরীণ অলঙ্করণের কাজে রঙিন মোজাইক টালির ব্যবহার, যা পিয়েত্রেদুরা নামে পরিচিত। এখানে একটু পিয়েত্রেদুরাটা একটু বোঝাবো, সেটা একটু ভালো করে জিনিসটা বুঝতে হবে। জাহাঙ্গীরের আমলে এই পিয়েত্রেদুরা শিল্পরীতির কিন্তু সূচনা হয়। জাহাঙ্গীর তার রাজত্বের গোড়ার দিকে আকবর কর্তৃক সূচিত নিজের সমাধিসৌধের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেন। যে আকবর যেটা শুরু করেছিল, মুঘল বাদশাহরা নিজেদের সমাধিটা অ্যাডভান্স তৈরি করে রাখত, ক্লিয়ার? সেই সমাধিসৌধের কাজটা সম্পূর্ণ করেছিল কি জাহাঙ্গীর। নূরজাহানের উদ্যোগে নির্মিত তার পিতা ইতিমুদ্দৌলার সমাধিসৌধ মোগল শিল্পকলার ইতিহাসে একটি কৃতিত্বপূর্ণ স্থাপত্যকর্ম হিসেবে স্বীকৃত। হলো আভ্যন্তরীণ অলঙ্করণের কাজে রঙিন মোজাইক টালির ব্যবহার, যা পিয়েত্রেদুরা নামে পরিচিত ছিল। রঙিন মোজাইক টালির যে ব্যবহার হয়েছিল সেটাকে আমরা কি বলছি? সেটা বলছি পিয়েত্রেদুরা রীতি নামে পরিচিত ছিল। শাহজাহানের রাজত্বকালকে মুঘল স্থাপত্যকর্মের স্বর্ণযুগ বলা হয়। মনে থাকবে, শাহজাহানের রাজত্বকালকে মুঘল স্থাপত্য ধর্মের একটা স্বর্ণযুগ বলা হয়। বৈশিষ্ট্যগত প্রভেদ যাই থাকুক না কেন, শাহজাহান যে একজন দরদী নির্মাতা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, বৈশিষ্ট্য প্রভেদ যাই থাকুক না কেন, শাহজাহানের শাহজাহান যে একজন দরদী নির্মাতা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আগ্রা দুর্গ, দিল্লি দুর্গ, লাহোর দুর্গ এবং সাম্রাজ্যের অন্যান্য স্থানে তার বহু স্থাপত্যকর্ম ছড়িয়ে আছে। কি কি বললাম? আগ্রা দুর্গ, দিল্লি দুর্গ, লাহোর দুর্গ এবং সাম্রাজ্যের অন্যান্য স্থানে তার বহু স্থাপত্যকর্ম ছড়িয়ে রয়েছে। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি সৌধ, যার উদাহরণ আমরা দিচ্ছি। একটা দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, মতি মসজিদ, জামা মসজিদ, শীষমহল এবং বিশ্ববন্দিত তাজমহল। ক্লিয়ার? তাহলে দিওয়ানিয়াম, দেওয়ানি খাস আমরা কিন্তু শাহজাহানের সময় পেলাম, সেটা কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। মতি মসজিদ, এখানে একটা উল্টো ব্যাপার রয়েছে। মতি মসজিদ অফ দিল্লি যদি বলা হয়, মতি মসজিদ অফ দিল্লি কে নির্মাণ করেছিলেন? মতি মসজিদ অফ দিল্লি নির্মাণ করেছিলেন, মনে রাখবে তোমরা, হচ্ছে ঔরঙ্গজেব। আর যদি বলা হয় মতি মসজিদ অফ আগ্রা, তাহলে কিন্তু হবে শাহজাহান। শাহজাহানের ম্যাক্সিমাম সাহিত্য মানে স্থাপত্য কীর্তি রয়েছে কোথায়? দিল্লিতে, কিন্তু কিছু স্থাপত্য কীর্তি আমার মনে হয় শাহজাহানের আমাদের আগ্রায় রয়েছে, মনে হয় না, সত্যি সত্যি রয়েছে। তার মধ্যে একটা উদাহরণ দিলাম মতি মসজিদ। ক্লিয়ার? জামা মসজিদ, শীষমহল এবং বিশ্ববন্দিত তাজমহল। তাজমহলটা মনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ 201 × 67 ফুট। হ্যাঁ, 201 × 67 ফুট বিশিষ্ট দেওয়ালিয়াম 1627 খ্রিস্টাব্দে নির্মিত হয়। ঠিক আছে? শীষমহলটা কবে তৈরি হয় বলছে? 201 × 67 ফুট বিশিষ্ট দিওয়ানিয়াম 1627 খ্রিস্টাব্দে নির্মিত হয়। রক্তাভ বেলে পাথরে নির্মিত এই দরবার গৃহের বহিরঙ্গ মার্বেল সদৃশ প্লাস্টার দ্বারা শোভিত। এর পেছনে নির্মিত রয়েছে মাধুর্যমণ্ডিত দিওয়ানি খাস। এদের পাশে গড়ে উঠেছে খাসমহল, শীষমহল, মুসাম্মান বার্চ প্রভৃতি নয়ন মনোহর সৌধরাজ। কিছুটা স্বতন্ত্র চরিত্র নিয়ে এদের পাশে দাঁড়িয়ে আছে মতি মসজিদ, এটাকে পাল মস্ক বলে। ফার্গুসনের ভাষায় এটি হলো ওয়ান অফ দ্য, বলছে, ফানেস্ট অ্যান্ড মোস্ট, বলছে, এলিগেন্ট বিল্ডিংস অফ ইটস ক্লাস টু বি ফাউন্ড এনিহোয়ার। 1638 খ্রিস্টাব্দে শাহজাহান দিল্লিতে শাহজাহানবাদ নামাঙ্কিত নতুন রাজধানী নগর নির্মাণ কাজ শুরু করেন। ফার্গুসনের মতে এই নতুন নগরী কেবল প্রাচ্যে নয়, সম্ভবত সমগ্র বিশ্বের মধ্যে সর্বাধিক সুরম্য, অলঙ্কৃত এবং বিস্ময়কর একটি সৃষ্টি। এখানেই রয়েছে সুপ্রসিদ্ধ লাল কেল্লা, যার নির্মাণ কাজ শেষ হয় 1648 খ্রিস্টাব্দে। শাহজাহানের শিল্পরীতির আরেকটি নিদর্শন এবং মহার্ঘ সৃষ্টি ময়ূর সিংহাসন। শিল্পী বেবাদল খান নির্মিত এই সুদৃশ্য সিংহাসন মণিমাণিক্য রত্নে ভরা। এর পাশাপাশি নির্মিত হয়েছে রংমহল বা ইমতিয়াজ মহল। পার্সিবান একে বলছে গ্রোয়িং জুয়েল অফ শাহজাহানস, বলছে
সেরাগিলো, তাই তো, বা সেরালিও বলে বর্ণনা করেছেন। দুর্গনগরী বা শাহজাহানবাদের গৌরব তথা সমগ্র হিন্দুস্তানের মধ্যে বৃহত্তম ধর্মগৃহ হিসেবে স্বীকৃত এবং গঠনগত সৌষ্ঠবের জন্য সমাদৃত জামা মসজিদের নির্মাণ কাজ শাহজাহান ১৬৪৪ খ্রিস্টাব্দে শুরু করে ১৬৫৮ খ্রিস্টাব্দে সম্পন্ন করেন। স্থাপত্য রসিক হিসেবে যে নামটি শাহজাহান ভারত তথা বিশ্বে অমর করে রেখেছেন তা হলো তাজমহল। প্রিয়তমা পত্নী মমতাজ বেগমের নামে চিরস্মরণীয় করে রাখার জন্যই এর নাম দিয়েছেন তাজমহল। হ্যাভেলও মনে করেন তাজমহল অবয়বে ইউরোপীয় স্থাপত্য শৈলীর অনুপস্থিতি এবং শাহজাহানের গভীর পত্নী প্রেমের এক প্রস্ফুটিত ফুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, এটি হলো সম্রাটের দুঃখ বিগলিত হৃদয় থেকে নিঃসারিত অশ্রুবিন্দু। ঠিক আছে। মুঘল স্থাপত্য কর্মের গৌরবময় যুগের অবসান ঘটে ঔরঙ্গজেবের সময় সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে। ঔরঙ্গজেবের আমলে নির্মিত দুটি মসজিদ সম্পর্কে প্রসঙ্গত আলোচনা করা যায়। একটি হলো মতি মসজিদ, যে সম্রাট নিজের ধর্মকর্মের জন্য দিল্লি দুর্গের মধ্যেই নির্মাণ করেছিলেন। নামে মিল থাকলেও আগ্রার মসজিদের সাথে এর গঠন, পরিকল্পনা, অবয়ব অলঙ্করণ প্রভৃতিতে অমিল ছিল। আমাদের আসমান জমিন। দ্বিতীয়টি হলো লাহোরের নির্মিত জামা মসজিদ বা বাদশাহী মসজিদ, যার মূল আকর্ষণ তার ছাদের উপর নির্মিত অষ্টমিনার। এছাড়া যে সৌধটি ঔরঙ্গজেব স্থাপত্যের দৈন্য দশা তুলে ধরেছেন সেটি হলো ঔরঙ্গাবাদে নির্মিত তার পত্নী রাকাউদ্দুরানীর স্মৃতিসৌধ। এই অবক্ষয়ের যুগে আমরা দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকুন্ডা রাজ্যে কিংবা হায়দ্রাবাদ ও অযোধ্যায় কিছু উন্নত ও নতুন স্থাপত্য সৃষ্টির প্রয়াস দেখতে পাই। তার মধ্যে প্রথম আদিল শাহের জামা মসজিদ, দ্বিতীয় আদিল শাহের সমাধি, গগনমহল, হাসার মহল, সাত মঞ্জিল, কুতুব শাহের সমাধি প্রভৃতি। এই সমাধি, এই সমস্ত সমাধি ক্ষীণভাবে হলেও ভারতীয় শিল্পীর ঐতিহ্যকে গতিময় রাখার চেষ্টা করেছিলেন। পরিশেষে বলা যায় মুঘল স্থাপত্য শৈলী তার নিজস্বতার জন্য পৃথিবী বিখ্যাত হতে পেরেছে। আর তাতেই ছিল সম্রাটের প্রবল, কি বলবো, আনুকূল্যতা। ঠিক আছে, আমি শেষ করলাম। তোমরা ভালো করে এটা একটু দেখো। তাহলে ফিরে এলাম। তোমরা আর দেরি করো না, তোমরা খুব তাড়াতাড়ি প্লাস ক্লাসে ভর্তি হয়ে যাও। এবং আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্লাস ক্লাসে ভর্তি হওয়ার জন্য এই যে দেবাশিস সাহা DSS অ্যাপ, এই কোডটাকে ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট নিয়ে ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? আজকের মতো আমি এই কোশ্চেনটা তোমাদের দিলাম, ভালো করে তোমরা পড়ো এবং মেন পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হও। আমাদের এপ্রিলে পরীক্ষা চলে এসছে, প্রশ্ন পেপারটা ভালো করে রেডি করো। ঠিক আছে, নমস্কার, তাহলে আমি রাখলাম।